তো আমি করবার চাই, মাগার মন মতো পোলা তো ডাউনলোড হয় নাই। ক্যা আয়শার এই কথাটা শুনে খানিকটা বিষম খেয়ে বসে জান্নাতি যেন হঠাৎ করে খুব অদ্ভুত কিছু একটা শুনে ফেলেছে সে। মুখটা একটু হা হয়ে আসে তার, হালকা কেশে গলা পরিষ্কার করে নেয় সে। কারণ ইতিমধ্যে আয়শা 13খানা পাত্রকে রিজেক্ট করে দিয়েছে। তাদের রিজেক্ট করার প্রধান কারণ ছিল আয়শার মনে কাউকে থেকে ঘন্টা না বাজা। প্রেমে পড়লে মনে ঘন্টা বাজে, এই অন্ধবিশ্বাস রয়েছে আয়শার মন জুড়ে, যার ফলে 22 বছরের আয়শা সিদ্দিকা আদরের বিয়ে হচ্ছে না। অবশ্য হচ্ছে না বলে ভুল হবে, কারণ বিয়ের জন্য ছেলেরা তো আসে, কিন্তু ফেরত যাওয়ার সময় তাদের সাথে এমন অনেক অঘটন ঘটে যার ফলে বিয়ে নামক ফুল আয়েশার কপালে ফুটছে না। অবশ্য অঘটনগুলো তার নিজের সাঙ্গপাঙ্গ দিয়ে ঘটানো, কারণ একটাই, মনে ঘন্টা না বাজা। এতগুলো পাত্র দেখার পরও তার মন মতো কেউ হলো না, এটাই যেন তাদের কাছে সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার স্যাপার। পাশে হাঁটতে থাকা কাকুলি তখনই একটু ঘাবড়ে বাঁকিয়ে আয়শার দিকে তাকায়, মুখখানা দুষ্টু হাসি টেনে বলে, দেখ আয়শা। আয়শার সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকায় কাকুলির দিকে। সেই দৃষ্টিতে এতটাই করা যে কাকুলি মুহূর্তে বুঝে যায় সে খুব বড় মাত্রায় ভুল করে ফেলেছে। আয়শা নামে ডাকাটা তার একদম পছন্দ নয়, কারণ এই নামে ডাকার অধিকার শুধুমাত্র তার আব্বাজানের রয়েছে। অন্য কেউ ডাকলে গা পিত্তি জ্বলে যায়। নিজের ভুল বুঝতে পেরে কাকুলি দ্রুত জিহ্বায় ভেঙচি কেটে, তারপর নাটকীয় ভঙ্গিমায় মুখ বড় বড় হাসি টেনে বলে, ও সরি পরিশা, পারভেজ কাকার ছেড়ি পরিশা। আয়েশা তখন গম্ভীর মুখে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর একটু শান্ত বলে, ঠিক আছে, এবার কি কইবার চাইছিলি। কাকুলি একটু সাহস জোগাড় করে বলে, এই যে তুই তাড়াতাড়ি শান্ত আর বাইরে ভণ্ড সাইজে থাকস, এমন সেম কালার মানে এমন সেম চরিত্রের পোলা যদি তোর কপালে জুটে বাড়ি থেকে বাইর হোস বোরখা বইরা, আর ভার্সিটি আউনের সময় ফাঁকা রাস্তায় গিয়ে বোরখা টোরখা খুইলা চোখে চশমা দিয়া নায়িকা শাবনুর সাইজে ঘুরে বেড়াস, এমন জামাই 420 যদি তোর জামাই হয়। কথাটা শেষ হতে না হতে আয়সার চোখ চিকচিক করে ওঠে। এক ঝটকায় কাকুলির গলায় হাত দিয়ে তাকে একটু নিচু করে ফেলে, তারপর পিঠে টুপটাপ 2-3-4টা কিল বসিয়ে দেয়। ও মারে পিঠ গেল। কাকুলি কুঁকড়ে যায়, কিন্তু মুখের হাসিটা তখনও অম্লান হয়ে আছে। আয়শা তারপর গলা উঁচু করে গর্বিত ভঙ্গিতে বলে, আমার জামাই হইব বিশ্ববিখ্যাত ভদ্রলোক, যাকে এক নামে বাংলাদেশের সবাই চিনব। ভদ্রগিরিতে পিএইচডি করা হইব, যাকে দেখলে সব মানুষ সম্মানের সহিত সালাম দিতে উঠব, কইব, আরে এই লোক তো মহান। আয়েশার চোখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস ফুটে ওঠে, যেন সে নিজের ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছে। তার স্বামী হবে এমন একজন মানুষ যার নাম শুনলে মানুষ চিনে ফেলবে, সম্মান করবে, সাধারণ কেউ নয়, একেবারে সবার পরিচিত একজন, যিনি কখনো সিগারেট খায়নি, মারামারি করেনি, রক্তের সাথে কমিশ খেলে লেনাদেনা নেই তার। এমন মহান ব্যক্তির খোঁজে রয়েছে আয়েশা সিদ্দিকা আদর ওরফে পরিশা। আশার কথাটা শুনে কাকুলি একটু থেমে যায়, তারপর ঠোঁট বাঁকিয়ে তাকায় তার দিকে। আয়শার চোখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন সে মনে মনে এমন একজন মানুষকে এঁকে রেখেছে যার সঙ্গে তুলনা করার মতো কেউ নেই। কাকুলি পিঠে খাওয়া কিলের জায়গায় হাত দিয়ে ঘষতে ঘষতে বিরক্ত মুখে বলে, বুঝেছি, তোর জামাই হবে দুনিয়ার সেরা ভদ্রলোক, এমন ভদ্রলোক যে হাঁটলে মানুষ রাস্তা ছাড়ে, কথা বললে সবাই চুপ মায়ের শুনে। আয়শা নিজের নেকআপ ঠিক করতে করতে বলে, এইটাই তো চাই, ভদ্রগিরিতে পিএইচডি করা জামাই। মা খালারা, এখন চল, আসরের আজান দিবে। তোর প্রতিদিন বোরখা একবার খোলা, আবার বাইতে যাওয়ার সময় পড়ার চক্করে এই ফাঁকা জায়গায় আসা লাগে। এমনিতে দেশের অবস্থা ভালো না, এত খুন খারাপি হইতেছে কখন না জানি। জান্নাতি বলতে দেরি, কিন্তু তাদের দিকে কিছু সংখ্যক লোক তেড়ে আসতে দেরি না। কার্জন হলের পেছনের সরু পথটায় ধরে 10-12 জন লোক দৌড়ে আসতে থাকে, প্রত্যেকের হাতে চকচকে ধারালো, কারো হাতে চাপাতি, কারো হাতে তাদের চোখে মুখে হিংস্র তাড়া করছে। সামনে একজন লোক প্রাণপণে দৌড়াচ্ছে, মনে হচ্ছে সে বাঁচার জন্য সে শক্তিটুকু দিয়ে ছুটছে। তার শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ, জামা
রক্তে ভিজে গাঢ় হয়ে গেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আয়েশা কাকলিয়ার জান্নাতে মুহূর্তে পাথরের মতো জমে যায়। ভয় এমনভাবে শরীরকে গ্রাস করে সে যে দৌড়ে দেওয়ার শক্তিটুকু যেন হারিয়ে বসেছে তারা। সামনের লোকটি হঠাৎ দিক বদলে সরাসরি আয়েশার দিকে ছুটে এসে মুহূর্তের মধ্যে সে আয়েশাকে খপ করে ধরে ফেলে এবং গলায় ছুরি ঠেকিয়ে দাঁত চেপে বলে, "আর আগাইবি না, নাইলে এই মাইয়াটা কিন্তু শেষ।" তার কণ্ঠে এমন হুমকি ছিল যে তাড়া করে আসা লোকগুলো এক লহমায় থেমে যায়। বাতাসে থমথমে নীরবতা নেমে আসে। আয়েশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তারপরে মুখে নেকাব ঢাকা। পর্দার আড়ালে দুটো চোখ দেখা যায়, ভয়ে আতঙ্কে তার অশ্রুতে ভরা। আস্তে আস্তে চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকে, এতদিন আব্বার কথা শুনি নেই, শয়তানি করে ঘুরছি। বাসা থেকে বোরখা পইরা বের হয়, মাঝ রাস্তায় এসে বোরকা খুইলা নায়িকাগো মতো ঘুরছি। আবার বাসায় যাওয়ার সময় ভদ্র মাইয়ে সাজছি। এইটার শাস্তি এত তাড়াতাড়ি পাবো ভাবি নাই। হে খোদা, আব্বাজানের সরি কইবার সুযোগ দিলেন না। আব্বা গো! চোখের পানি জমে আসে, দৃষ্টি ঝাপসা হয়েছে। ঠিক তখনই আয়েশা অনুভব করে তার শরীর ঘুরে উঠেছে। কেউ তার কোমর চাপড়ে ধরে তাকে ঘুরিয়ে হালকা নিচু করে ঝুঁকে রেখেছে। হঠাৎ এমন ঘোরালো ফলে আয়েশা মাথাও হালকা চক্কর দিয়ে ওঠে। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ দম নিয়ে ভয়ে ভয়ে ধীরে গতিতে চোখ মেলতে থাকে। চোখ খুলতে দেখে একজন যুবক তাকে শক্ত করে ধরে রেখেছে। তার চোখের গাঢ় সুরমা, ঠোঁটের নিচে স্পষ্ট একটা বাদামি তিল, উজ্জ্বল শ্যামবর্ণের লোক, বেশ আকর্ষণীয় দেখতে। উম, 90 দশকের সলমান শাহের মতো একদম। আশার মনে একটুর জন্য অন্যদিকে ঘুরে ঠিক সেই মুহূর্তে কারো গোঙানির আওয়াজ কর্ণপাত হয় আয়েশার। গোঙানির সূত্র খুঁজতে গিয়ে হুট করে সামনে তাকাতে চোখ কপালে উঠেছে আয়েশার। তার ডুপ্লিকেট সলমান শাহ বর্তমান রঘু ডাকাতে পরিণত হয়েছে। এক হাতে তাকে ধরে রেখে আর এক হাতে ইতিমধ্যে রামদা চালিয়ে দিয়েছে আয়েশার জিম্মি করা লোকটার সিনা বরাবর। সব কিছু এত দ্রুত ঘটে যায় যে আয়েশা বাকরুদ্ধ হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। যুবকটা মুহূর্তের জন্য আয়েশার দিকে তাকিয়ে থাকে, নেকাবের আড়ালে পুরো ঢাকা। শুধু দুটো জোড়া ভুরু আর বাদামি চোখ দেখা যায়, কিন্তু ডান ভুরুর শেষ প্রান্তে ছোট্ট একটা তিল স্পষ্ট। যুবকটি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আয়েশার পানে, যেন কিছু মনে রাখছে সে। তারপর হঠাৎ আয়েশাকে ছেড়ে দিয়ে সামনে পা বাড়ায়। হঠাৎ ছেড়ে দেয় আয়েশা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ব্যথায় শরীর কেঁপে ওঠে তার। কিন্তু চারপাশে পরিস্থিতি এমন যে অভিযোগ করার সুযোগ নেই। যুবকটি ধীর পায়ে সামনে এগিয়ে যায়। তার হাঁটার ভঙ্গিতে ছিল ভয়ঙ্কর নিশ্চিন্তা। সে দাঁতে চাচ্ছে বলে, বাঘে ঘা ছিল 18 গা, আর আমি ছিল 88। তারপর হুট করে আহত যুবকটির উপর নিজের রামদা চালিয়ে দেয়, যা দেখে আয়েশা এবং তার বান্ধবীরা খুব জোরে চিৎকার করে ওঠে। রক্তমাখানো হাতে যুবকটি তাদের দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে বলে, সাইলেন্ট। তার তীক্ষ্ণ দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল, মুহূর্তের মাঝে সব কিছু ঠান্ডা হয়ে যায়। তারা তিনজনও ভয়ে চুপসে যায়, কিন্তু চোখের সামনে এমন খুন খারাপি দেখলে যে কোনো মানুষের মস্তিষ্ক ঘুরে যায়, যেমনটা আয়েশা এবং তার বান্ধবীর সাথে হয়েছিল, যার ফলে তারা চুপি চুপি উঠে পালিয়ে যায়। কিন্তু দিনের বেলায় একজন লোককে এভাবে করেছে, কার এত বড় সাহস! পূর্বে মাতাল হয়ে হিসু করব দেওয়ালে, মাতাল হয়ে হিসু করব দেওয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করব দেওয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। নবাব, গানটা তো শেষ তো, গো কাটাকাটি শেষ হইলে নাকি? অন্ধকারের মাঝে দাঁড়িয়ে খুব জোরে জোরে চেঁচাতে থাকে 27 বছর বয়সী বেশ লম্বা লম্বা একজন যুবক। হাতে এখনো এক হাতে সিগারেট আর এক হাতে মদের বোতল নিয়ে। কিছুক্ষণ আগে নাচতে ব্যস্ত ছিল যুবকটি, কিন্তু গান শেষ করে যায় তার নাচে বিঘ্ন ঘটে। তার উপরে ছেলেগুলো কাজে বেশ অচল। বড় ভাই, হাঁপাইয়া গেছি মায়েরি, শক্ত খুব। মদের বোতলটি নিচে খুব জোরে আছাড় মেরে নবাবের কান বরাবর কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয় তানভীর সরকার। তাজ উদ্দিন সরকার ওরফে 80 দশকের ত্রাস পাগল তাজের কলিজার টুকরো তানভীর সরকার, যাকে সরকার ভাই হিসেবে চেনি। বাপ যেমন তেমন, ছেলে 3 কাঠি উপরে। একটা মানুষরে কাটতে পারছস না,
কি কইরে খাবি জীবনে? রামদা দে, এই কানা তুই আয় আমার সাথে। আর বয়রা, তুই কামলারে সামলা। মামলা কারে দিমু? মামলা বড় ভাই। তানভীর সরকার খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় বয়রার দিকে। এই একটাই হলো তাদের দলে আপদ। না ঠিকমতো কানে শুনে আর না ঠিকমতো তাদের কাজ করতে পারে। তানভীর সরকারকে রাখতে দেখে পাশ থেকে মাস্টার নবাব বয়রার মাথায় চাটি মেরে ওঠে। মামলা না রে বয়রার বাচ্চা, সামলা সামলা, বড় ভাই কইছে সামলাতে। বেশ জোরে চেঁচিয়ে বয়রার কান অবধি কথা পৌঁছাতে হয় নবাবের, না হলে তানভীর ভাই অজগরের সাথে সাথে তাদেরও তিনটু করে ভাসিয়ে দিবে। তানভীর সরকার সুন্দর মতো পানিশমেন্ট রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সকালে চুপ হয়ে যায়, কারণ তারা জানে আগামী 3-4 ঘন্টা তানভীর সরকার আর এই রুম থেকে বের হবে না। কিন্তু এত ক্ষোভ, এত রাগ কিসের জন্য? তানভীর সরকারের কয়েক ঘন্টা আগের কথা। 12 জন মিলে করেছে আমার মায়েরারে, 12 জন। ঢাকার কড়াইয়ের থানা বস্তির মাঝে নিজের মেয়ের মৃতদেহ নিয়ে বুক ফাটা আর্তনাদ করতে থাকে রিক্সা চালক রফিক মিয়া। গত বৃহস্পতিবার তার একমাত্র মেয়ে শিকার হয়। মেয়েটার পরিণতি এতটাই ভয়াবহ ছিল যে খুব বেশি সময় নিজের চোখ খোলা রাখতে পারেনি। সে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পুলিশ তবু বিচার করেনি। আমারে মারছে তারা, আমার বুকের ধন কায়রে নিছে, পুলিশ কিছু করলো না তবু। বস্তি বসে চুপচাপ দাঁড়িয়ে রফিক মিয়ার আর্তনাদ শুনতে থাকে, কিন্তু কেউ তাকে সান্ত্বনা দিতে আসেনি। আসবে বা কী করে? প্রাণের ভয় তো সবারই আছে। মন্ত্রীর পুত্রের সামনে কে দাঁড়াবে? তার উপর একটা কাজের মেয়ের জন্য আদৌ কি কেউ আসবে লড়তে? সে কি পাবে বিচার? কিছুদিন আগে জনপ্রিয় অভিনেতা সরফরাজ খান আত্মহত্যা করার পর তার কিছু পাগলা ভক্ত আত্মহত্যা করে। নুরিকেও তাদের দলে ফেলে কেস বন্ধ করে দেওয়া হয়। যেহেতু নুরি সরফরাজ খান বাড়ির কাজের লোক হিসেবে নিয়োজিত হয়েছিল, তাই তাকে পাগলা ভক্তদের কাতারে ফেলা হয়। কেস বন্ধ। এটা একটা ছিল, সেটা সকলের জানার পরে মুখে কুলুপ পেতে এসে তাকেও সে পাগলা ভক্তদের আওতায় ফেলে কেস ডিসমিস করায়। কিন্তু নুরির বাবা জানে তার মেয়ের পরিণতির কথা, আর কেনই বা এমন হলো সেটা। আমার মাইয়া মনে নেই তারে মারছে, 12 জন মিলে মারছে। রফি মিয়ার গলা শুনে কিন্তু কেউ সামনে আসেনি। ঠিক তখনই ভিড় ঠেলে একদল যুবক প্রবেশ করে বস্তির মাঝ বরাবর। তাদের মাঝে ধূসর রং এবং শার্ট, জিন্স আর মাথায় রুমাল বাঁধা 27 বা 28 বছর বয়সী যুবক হেঁটে আসে। হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর এক হাতে মোটা আংটি। দেখেই বোঝা যাচ্ছে বড় পরিবারের ছেলে, কিন্তু রাত হওয়ার আর বস্তির তেমন আলোয় সুযোগ সুবিধা না থাকায় মুখ সহজে দেখা যাচ্ছিল না তার। যুবকটি এগিয়ে এসে রফিক মিয়ার সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম চাচাজান, মাফ করবেন আসতে দেরি হলো। রফিক মিয়া যুবকটিকে সালামের উত্তর না দিয়ে চুপচাপ হতভম্বতায় দাঁড়িয়ে থাকে। আসলে হচ্ছেটা কি? বোনরা আমারে করে দিন, আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন, আসতেছি। যুবকটি রফিক মিয়ার হাত থেকে নুরির লাশ নিজের কোলে নেয়, তারপর সামনের দিকে রওনা দেয়। সামনে পা বাড়াতে রফিক মিয়ার টনক নড়ে। সে তার মেয়েকে কেন দিল? চেন না জান না। আপনি কে বাবাজি? যুবকটি পিছনে ফেরার সাথে সাথে হঠাৎ বিজলি চমকে ওঠে। তার মুখ স্পষ্ট দেখা যায়। পাশে থাকা কিছু লোক তাকে দেখামাত্র চিনে ফেলে। তানভীর সরকার। তানভীর সরকার কোনো কথা না বলে চুপচাপ সামনে হেঁটে যেতে থাকে। রফিক মিয়া সামনে পা বাড়াতে নিলে পাশ থেকে একজনের হাত চেপে ধরে। আরে ছাড়, আমার মায়েরে নিয়া যাইতাছে। চুপ থাকেন চাচা, আপনার মাইয়া এখন বিচার পাব। মানে? এটা তানভীর সরকার, বিশ্ববিদ্যালয়ের ভিপি। এই একটা ভিপি আমার মাইয়ের বিচার করবো কেমনে? ভিপি তো তার আসল পরিচয় না চাচা, ওটা তো এমনি। তাহলে ক্যাডা এটা? সরকার ভাই, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন সরকারের পোলা। সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন নাম শুনতে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় রফিক মিয়া, কারণ সে শুধু প্রধানমন্ত্রী হলেও হতো, কিন্তু সেটা তার আসল পরিচয় না। 80-এর দশকের ত্রাস পাগলা তাজ এখন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন সরকার। উদ্দিনকে সকলেই প্রায় চিনতেন, কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলতে পারত না। অবশ্য তার দুটো কারণ আছে। প্রথমত হলো সে নিজে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, আর দ্বিতীয়ত হলো ছেলের জন্য নিজের সমস্ত পাপ কাজ বিসর্জন দেওয়া। এখন সে শুধুমাত্র সাধারণ মানুষ। ঢাকা শহর থেকে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যেতে হয় আশিনগর।
যেখানে বর্তমানে একজন সাধারণ মানুষের মতো সরকার বাড়িতে দিন কাটায় তাজউদ্দিন সরকার। এই ১৯ শতাব্দীর দিকে পাগলা তাজের নাম যখন বিলুপ্তির পথে, তখন সরকার ভাইয়ের নাম আন্ডারওয়ার্ল্ডে জাগ্রত। পাপের সাম্রাজ্যের বেতাল বাদশাহ সরকার ভাই, যার নেটওয়ার্ক নিজ দেশ থেকে বাইরেও রয়েছে। সে সময় তার নেটওয়ার্ক এতটাই করা ছিল যে সরকার ভাই এটা তার নিজের পরিবারও জানতেন না। সময়টা ১৯৯৬ সালের দিকে। ঢাকার এক ভাগ যখন নয়া ঢাকা নিয়ে আনন্দে মেতে ওঠে, ঠিক তখনই আরেক ভাগ ছিল অন্ধকার জগতে ঢাকা, যাকে মাফিয়া হত্যার জগৎ বলা হয়। টেন্ডার দখল, ছাত্রনীতি সকল এলাকার প্রভাব বিস্তার ছিল। সে সময় মাফিয়া বা সহজ ভাষায় বলতে গেলে মস্তানদের প্রধান কাজ। ঢাকার এক ভাগ ছিল তখন বিভিন্ন সন্ত্রাসীর দখলে, চকবাজার কালু মস্তানদের দখলে, পুরান ঢাকা ছিল কালা বাদশাহ এর দখলে, আফতাবনগর ছিল জিল্লু মস্তানের দখলে, শ্যামবাজার ছিল কানকাটা রমজানের দখলে, সূত্রাপুর ছিল বয়রা মফিজের দখলে। কিন্তু সবাই ছিল সরকার ভাই ওরফে তানভীর সরকার দখলে। আতঙ্কের আর এক নাম ছিল সরকার ভাই। বিশ্ববিদ্যালয়ে ভিপি ত্বকে নিযুক্ত থাকলে তাকে ভিপি কম মাফিয়াদের গডফাদার হিসেবে ধরা হয়। কেউ কিন্তু সহজে মুখ খুলতেন না। এক পাপের সাম্রাজ্যের বেতাল বাদশা সরকার ভাই। তার সব থেকে বড় ভয় ছিল বাবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ পাওয়া। ১৯ শতাব্দীর আর এক আকর্ষণীয় বিষয় ছিল নাইট ক্লাব, যেখানে তরুণ তরুণী থেকে শুরু করে বড় বড় মিডিয়া পার্সন, উচ্চবিত্ত পরিবারের সদস্যরা এসে সময় কাটাতো। কেউ কেউ তো ডান্স ফ্লোরে সেই সব হার্টথ্রব নায়ক গোবিন্দান গানে কোমর দোলতো, আর কেউ কেউ ডিস্ক ড্যান্সারের জন্য পাগল হয়ে যেত। সেভেন ফ্লোরে ডান্স ফ্লোরে মঞ্চপুত্র আর তারা ১১ জন মদ্যপান এবং নারীদের সঙ্গে নাচে তালে তালে থাকে। সেখানে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির সন্তানরা ডান্স করতে থাকে। নাচের এক পর্যায়ে মাস্টার নবাব একটা মেয়ের পিছনে আপত্তিকর জায়গায় চিমটি কাটে, সাথে সাথে তার গালে বরাবর চর বসিয়ে দেয় মেয়েটা। বন্ধ হয়ে যায় সকলের নাচ। হাউ স্ক্যান্ডাল! থাপ্পড়ে দাঁত ফেলে দেব। গালে হাত দিয়ে নবাব তানভীর সরকারের পানে তাকায়। বড় ভাই দাঁত ফেলায় দিবে কিছু। তানভীর সরকার সিগারেট মাটিতে ফেলে পা পিষে থাকে, তারপর আলোর মাঝে চলে আসে। তাকে দেখামাত্র গুঞ্জন শুরু হবে নাই বা কেন? সাধারণ মানুষ তাকে তেমনভাবে না চিনলেও ধনী ব্যক্তিরা সকলেই চেনে। তাদের ব্যবসা করতে সরকার ভাইয়ের প্রোটেকশনের দরকার। সে সুবাদে তাদের ছেলেমেয়েরা চেনে থাকে। সামান্য চিমটি লাইগা দাঁত ফেলাবি, ধর্ষণ করলে কী করতি? মেয়েটা নিজের আধুনিক পোশাক ঠিক করতে বললে জানে মেরে দিতাম। সরকার ভাই কিছুক্ষণ থাকে, তারপর চোখ থেকে কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে নেয়। নবাব: জি বড় ভাই, আমার একটু নাচতে মন চাইতে। মিঠুনটার ডিস্কো ডান্স লাগা আর ডান্স ফ্লোর ফাঁকা পড়। আগে বড় ভাই, এই কইল্লা চোরা ডান্স ফ্লোর ফাঁকা কর। এই জাম্বু, তুই মা গুলোরে সামলা। নির্দেশ পাওয়া মতো ডান্স ফ্লোর ফাঁকা হয়। তারপর এক এক করে বিদায় হয় সকলে। কিন্তু সকলে গেলে সেই ১২ জনকে যেতে দেওয়া হয় না। তাদের জাম্বু আটকে দেয়। জাম্বু তা তা- যখন তাদের আটকে ফেলে তখন তারা বুঝে যায় এখন তাদের সাথে কী হতে যাচ্ছে। জাম্বু এসে তানভীর সরকারের পাশে দাঁড়ায়। বড় ভাই, মালগুলো রেডি। আমার বড় ভাই নবাবের কাছে। পাঞ্জাবির হাতা ঠিক করতে ১২ জনের সামনে গিয়ে দাঁড়ায় নবাব ভাই। নবাব: এই লন ভাই। তানভীর সরকার যখনই রামদা নিয়ে সামনে দাঁড়ায়, ১১ জনে ভয় পেতে থাকে। স্যার প্লিজ ছেড়ে দিন, যত টাকা লাগবে আমার ড্যাডি দিবে। এমপির পুত্র টাকা দেওয়ার কথা শুনে হালকা ভুরু কুঁচকে তার সামনে এসে বসে তানভীর সরকার। আমারে কি তোর ফকিন্নির পুত মনে হয়? স্যার, একটা আবেগ দিয়ে ভাবুন। তোর আবেগের উপর আমি মতি। কথা শেষ করতে দেরি, পুত্রের বুকে লাথি মারতে দেরি হয় না তানভীর সরকারের। তারপর রামদা দিয়ে পা বরাবর এক কোপ বসায়, যেটা দেখে বাকি ১০ জন পিড়ে চমকে ওঠে। তানভীর সরকার কাঁধে নিয়ে বাকিদের সামনে দাঁড়ায়। বল, কার পাটা আগে কাটবে? যেহেতু মরবি তবুও আখেরি ইচ্ছা পূরণ করা হবে। জলদি। ১০ জনে তানভীর সরকারের পা চেপে ধরে। এতজনে একসাথে চেপে ধরে হালকা নড়ে ওঠে তানভীর সরকার। হালা, আস্তে ধর। এমন তো হিজড়ারাও পা ধরে টানে না টাকার জন্য। ভাই, আমারে মাফ করে দেন প্লিজ। মাপ চাস? জি ভাই। নুরুরে মারছিলি কেন?
নুরির নাম শুনতে সকলের মুখের আকৃতির পরিবর্তন হয়, কারণ তারা তাকে কেন মেরেছিল এটার পিছনে সেই রহস্য রয়েছে। সেটা যদি একবার বের হয় পুরো দেশ হইচই পড়ে যাবে। ১০ জন যে যার মুখের দিকে তাকায়। যেহেতু কইবি না সেহেতু মর। না ভাই, বলছি জলদি। নায়িকা সরফরাজ খানের খুন করতে দেখে নুরি, তাই আমরা মানে সে আত্মহত্যা করেনি? জি না ভাই, খুইল্লা বল। রবি চৌধুরী আস্তে আস্তে বলা শুরু করে সেই ভয়ানক রাতের কথা, যখন ১৭ জন মিলে নায়ক সরফরাজ খানকে পরিকল্পিত ছিল। নায়ক সরফরাজ খানের জন্য বেশিরভাগ হিরোদের ছবি চলত না, তাই ডিরেক্টররা তার পিছনে লাইন দিয়ে থাকতো। কিন্তু একা মানুষ এতজনকে সম্ভব ছিল না, যার ফলে বেশিরভাগ ডিরেক্টর তার উপর ক্ষুব্ধ। সে সময়টা একটা স্ক্যান্ডাল বের হয়। নায়ক সরফরাজ খানের বউয়ের সাথে ডিরেক্টর আব্বাস ব্যাপারীর প্রেম গুঞ্জন। কিন্তু সেটা গুণগত হিসাবে রয়েছে। দিন যত যায় তাদের প্রেম প্রীতি তত গভীর হয়। সরফরাজ একদিন তাদের হাতে নাতে ধরে। তারপর থেকে শুরু হয় তাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা। মন্ত্রিপুত্র তখন সরফরাজের বউয়ের প্রেমে অন্ধ। তাই ডিরেক্টর চালাকি করে তাকে এই ফাঁদে ফেলে। রাত যখন গভীর, পুরো দেশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন, তখন ১৭ জন মিলে নায়ক সরফরাজকে দুনিয়া থেকে বিদায় করে পরের দিনে আত্মহত্যা বলে গণমাধ্যমে ছড়িয়ে দেয়। সব কিছু যখন স্বাভাবিক, তখন কাজের মেয়ে নুরি নায়কের বউকে মন্ত্রিপুত্রের বউর সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে, তাদের পাপের কথাগুলো শুনে ফেলে। সাথে সাথে যে চলে যায় থানায়, কিন্তু সেটাই ছিল তার কাল। থানা থেকে তাকে প্রোটেকশন দেওয়ার নাম করে ১২ জন নরপিশাচের হাতে তুলে দেওয়া হয়। তারপর সেই বাড়ির ছাদ থেকে তার লাশ ফেলে দেওয়া হয়। সকলে যখন ধারণা করেছিল এটা নায়কের যাওয়ার ফলে আবেগে আত্মহত্যা, ঠিক তখনই রিশকাওয়ালা জানায় এটা কারণ তিনি নিজে রিক্সা চালিয়ে মেখে থানায় নিয়ে আসেন। যাওয়ার সময় সব কথা শুনেন। তখন রফিক মিয়া থানায় নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়, কেস ডিসমিস করা হয়। নীরব দর্শকের মতো রবি চৌধুরীর কথাগুলো শুনে থাকে তানভীর সরকার। একটা প্রতিভাবান মানুষকে এভাবে চিরনিদ্রায় পাঠানো, তাও কতটা কষ্টের, সেটা এই কথা ভাবলে চোয়াল শক্ত হয়েছে তার। নবাব, জি বড় ভাই। দরজা লাগা, একটু কাজ আছে। ডান্স ফ্লোরে দরজা লাগানোর সাথে সাথে ভিতরে শুরু হয় কিছু মানুষের আর্তনাদ ভেসে আসে। এই আর্তনাদ যেন শান্তির আর্তনাদ। সকলের লাশ নিয়ে যাওয়ার সময় সরকার ভাই লোক সমাজ থেকে দূরে পোড়া বাড়ির ঠিক মাঝ বরাবর মাটির নিচে অন্ধকার করে, তারপর শুরু হয়। কিন্তু আফসোস ছিল, মূল হোতা গায়েব। ১১ জনকে তো শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু মূল হোতা গায়েব। নুরিকে দাফন করে থানায় গিয়ে বাকি ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তানভীর সরকারকে দেখে বাপ বাপ করে মামলা নেয় এবং পুরো গণমাধ্যম সরফরাজ খানের মৃত্যুর আসল ঘটনা বেরিয়ে আসে। কিন্তু মূল হোতা তখন ধরাছোঁয়ার বাইরে, যাকে শেষমেশ ঢাকা কার্জনে হলে খুঁজে পাওয়া যায়। বর্তমান লাশটা গায়েব করে নবাব, কেউ দেখছে না বড় ভাই। ওই ৩টা ছেমনি ছাড়া আর কেউ দেখেনি। নবাবের কথা শুনে পিছন ফিরে তাকায় তানভীর ভাই, কেউ নেই, জায়গা ফাঁকা। কড়া চোখে নবাবের দিকে তাকায়। বোরখা হলি কই বড় ভাই? শিওর আপনার ভয়ে ভাগছে। তানভীর সরকার নিজের পাঞ্জাবিতে রামদাগ গেঁথে রক্তকণাগুলি পরিষ্কার করতে থাকে। তারপর কানা বয়রার দিকে তাকায়। তানভীর সরকার তাকানোর সাথে কানা বয়রা এসে তার পায়ে পড়ে। বড় ভাই, ১ সপ্তাহের মধ্যে ৩ ছেমরিরে খবর বাইরে করুন, কসম করি। ৩টা না, একটা। জোড়া ভুরুওয়ালা, চোখের নিচে ছোট তিলওয়ালি বোরখা পরা ছেমরি। একটা চোখ আঁকতে কইছিলাম, একটা। খুব উচ্চস্বরে ধমকে ওঠে তানভীর সরকার। চেয়ারে হেলান দিয়ে বসে আছে সে, আঙুলে ধরা আধা পোড়া সিগারেট থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। মাটিতে তার সামনে বসে আছে পঞ্চপাণ্ডব, ইচ্ছাকৃতভাবে নয়। এবং তানভীর সরকার হাতে মার খেয়ে একজন আরেকজনের সাথে লেগে বসে আছে তারা। মাস্টার নবাবের সাহস করে তানভীর সরকারকে ডাকে, বড় ভাই চুপ কর শালা, অকম্মার ঢেকি। নবাব ডাকতে তেতে উঠে তানভীর সরকার। একটা কাজ দিয়েছিলাম তাদের, শুধুমাত্র একটা কাজ, বর্ণনা অনুযায়ী সেই চোখে ছবি এঁকে দিবে, কিন্তু না, সেটাও পারল না তারা। যার ফলে প্রত্যেকের পিছনে লাঠিচার্জ শুরু। তানভীর সরকারের কথার অর্থ বুঝতে না পেরে পাশ থেকে বয়রা বলে ওঠে, কোরমা আমারে থুইয়া কোরমা খাইলি কবে তোরা? এত উষ্ঠা, লাথি খাইয়া আমার অবস্থা শেষ, আর তোরা কোরমা খাইলি?
বয়ারের হাই হত্যার দিকে তানভীর সরকার সহ বাকিরা বেশ বিরক্ত। তানভীর সরকার বলে, অকর্মা আর সে শুনছে কর্মা। এই আপদকে নিয়ে আর পারা গেল না। তবু পাঁচজনের মাথা মিলাইয়া একটা চোখও আঁকতে পারি না। ভাই, আমরা চেষ্টা করছি, কিন্তু চুপ। ঘরের শেষ সাথে দেওয়ালগুলো যেন সব কথা শুনছে চুপ করে। মেঝেতে ছড়িয়ে আছে সিগারেটের ছাই, পুরোনো দাগ আর এক ধরনের ভারী গন্ধ, যেটা এই জায়গাটা স্থায়ী বাসিন্দা। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হয়। একজন লোক ঢুকে মাথা নিচু করে, ভাই, আর্টিস্ট আনছি, আপনার বর্ণনা মতো আঁকাইছি। তানভীর চোখ তুলে তাকায়, একটু চুপ থেকে বলে, ভেতরে আন। কিছুক্ষণের মধ্যে একটা মধ্যবয়সী লোক ভেতরে আসে, হাতে একটা ফোল্ডার। তার চোখে মুখে স্পষ্ট ভয়, কোথা থেকে এসেছে সেটা বুঝতে আর বাকি নেই। আঁকছেন? লোকটা দ্রুত মাথা নাড়ে, তারপর কাগজটা এগিয়ে দেয়। তানভীর কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছে তার দিকে। ধীরে ধীরে ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে। এইবার ঠিক আছে। গলার স্বর নরম, কিন্তু তাতে এক ধরনের শীতল অসন্তুষ্টি। সে কাগজটা মাটির দিকে থাকা লোকটার দিকে ছুঁড়ে দেয়। দেখ, পাঁচজনে ধুকে দেখ। কাগজে আঁকা একটা চোখ, তীক্ষ্ণ গভীর, যেন কাগজের ভিতর থেকে তাকিয়ে আছে। এই চোখ খুঁজে বের করবি। যেই মাইয়াটার চোখ, সেই মাইয়াটা আমার সামনে আনবি। পঞ্চপটে একসাথে মাথা নিয়ে সম্মতি থাকে। পুরো শহর ঘুরতে হলেও ঘুরবি, দরকার হলে মানুষ লাগবে, কিন্তু খুঁজে আনবি। পাঁচজন একসাথে মাথা নাড়ে। এইবার তারা জানে ভুল করার সুযোগ নেই। তানভীর আবার হেলান দিয়ে বসে। সিগারেটে নতুন করে টান দেয়। ধোঁয়ার ফাঁকে তার চোখ দুটো আ- আধা বন্ধ হয়ে আসে। মনে হয় সে চোখ এখনো দেখছে, মনের ভিতরে স্মৃতির আকারে। সেই চোখ জোড়া চোখে শহরের অলিতে গলিতে নেমে পড়ে তার লোকজন। কারণ তানভীর সরকার যখন কিছু চায়, সেটা না পাওয়া পর্যন্ত তার অপেক্ষা শেষ হয় না। সরকার বাড়ি, রক্ত, রাজনীতি, পুরান ঢাকা সব কিছু এখন অতীত। তার সরকার একজন বাবা, এটাই তার পরিচয়। আপনি অতীত ছাড়লেও অতীত তো আপনারা ছাড়ে নাই মিয়া ভাই। রাজনীতির মাঠ, কালো দুনিয়া এখনও আপনার জগৎ। পাগলা তাজ ইতিহাস থেকে নিজের নাম মুছতে পারে, কিন্তু ইতিহাস তার নাম মুছবে না, এটা অসম্ভব। ছেলে, ছোট ভাই তুষারের মুখে নিজের অতীতের কথা শুনে খানিকটা চুপ হয়ে যায় তার সরকার। যেন হঠাৎ করে সময় থেমে গেছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও তার কানে কিছুই ঢুকছে না। তুষারের বলা কথাগুলো বারবার মাথার ভেতরে প্রতিধ্বনির মতো বাজতে থাকে। রাজ, আমি অনেক দিন আগে রাজনীতি আমি অনেক দিন আগে ছাড়ছি। আমার হাতে আর রক্ত নেই। এখন আমি একজন আদর্শবান সন্তানের বাপ। এটাই আমার পরিচয়। কিন্তু সেই সন্তান তো কোনোদিন বুকে জড়াইয়া নেন নাই বিয়া ভাই। আমি মানুষ করছি। এখনও কি তারে নিজের? সম্পূর্ণ কথাটি শেষ হওয়ার আগে তাজউদ্দিন সরকার নিজের হাত উপরে করে তুষার সরকারকে থামিয়ে দেন, যার অর্থ এরপর আর একটা কথাও তিনি শুনতে চান না। তাজউদ্দিন সরকার নিজেকে শক্ত, কঠোর এবং নিয়ন্ত্রণে থাকা মানুষ হিসেবে সবসময় গড়ে তুলছেন। অতীত তাকে শিখিয়েছে কিছু স্মৃতি যত কম নাড়া দেওয়া যায় ততই ভালো, কারণ সেই স্মৃতিগুলো কেবল মানুষকে দুর্বল করে দিয়ে ভেতর থেকে ভেঙে দেয়। তার দৃষ্টি তখন স্থির, ঠান্ডা এবং অদ্ভুত রকমের কঠিন, যেন কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নিজের ভেতরের সব অনুভূতিকে আবার বন্দি করে ফেলেছেন। যে অতীতের কথা তুষার বলতে শুরু করেছিল, সেটা তাদের জীবনে এমন একটা অধ্যায় যেটাকে তিনি বহু বছর আগে নিজের হৃদয়ে গভীর অন্ধকারে কবর দিয়েছেন। আসসালামু আলাইকুম আপুজান। পেছন থেকে ছেলের কণ্ঠস্বর কানে আসতে হঠাৎ করে একটু সতর্ক হয়ে যান তাজউদ্দিন সরকার। মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে যায়, কারণ তিনি খুব ভালো করে জানেন তার অতীত যদি কখনো ছেলের সামনে খোলসা হয়ে যায়, তবে হয়তো সেই সম্মান আর বিশ্বাসটা আগের মতো থাকবে না। তাই এক সেকেন্ডের মধ্যে নিজের ভেতরে অস্থিরতাকে চাপা দিয়ে দেন তিনি। মুখে আবারও আগের মতো স্বাভাবিক স্থির ভাবেনে ধীরে ধীরে পিছনে তাকান। দূরে দাঁড়িয়ে আছে তানভীর সরকার, লম্বা পরিমিত স্বভাবের একটি ছেলে। তার চোখে মুখে এক ধরনের ভদ্রতা আর সংযম স্পষ্ট। তাজউদ্দিন সরকার হাতের লোক হালকা ইশারায় ছেলেকে কাছে রেখেন। বাবার ডাক শুনে কোনো প্রশ্ন না করে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে তানভীর ভদ্রলোকের মতো বাবার সামনে এসে দাঁড়ায়, মাথাটা সামান্য নিচু করে। চোখে শ্রদ্ধা আর দূরত্বের মিশ্রণে অনুভূতি। তাজউদ্দিন সরকারের গলা শান্ত, কিন্তু ভেতরে যেন অদৃশ্য একটা দেওয়াল সবসময় দাঁড়িয়ে থাকে। নামাজ শেষ? তানভীর মাথা নিচু করে জবাব দেয়, জি আপু। তাজউদ্দিন সরকার হালকা মাথা নেড়ে বলে, আচ্ছা। কিছু সেকেন্ড নীরবতা নেমে এসে তারপর তানভীর একটু ইতস্তত বলে,
আব্বু আমি কি একটু বেরোতে পারি? তাজউদ্দিন সরকার ভুরুকুচকে বলে, এত রাতে? তানভীর শান্ত কণ্ঠে বলে, আসলে আব্বু মসজিদে মাওলানা সাহেব আসবেন, ওনার খেদমত আমি নিজে করতে চাই। কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকেন তাজউদ্দিন, তার চোখে এক ধরনের গভীর ভাব, যেন তিনি ছেলেকে যাচাই করছেন। তারপর ধীরে চোখের ইশারায় অনুমতি দেন। তানভীর আর কিছু না বলে মাথা নিচু করে বাবাকে সালাম দেন। তারপর ধীরে ধীরে সামনে হাঁটা শুরু। কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ যেন কিছু মনে পড়ে যায়। থেমে গিয়ে আবার পিছন ফিরে তাকায়। আব্বু! তাজউদ্দিন সরকার তাকান তার দিকে। বলো। তানভীর একটু ইতস্তত বললে, আপনি কি আমার সাথে? বাকিটা শেষ হওয়ার আগে তাজউদ্দিন সরকার মাথা নাড়িয়ে দেন। না, সময় হবে না। চাচাকে সাথে নিয়ে যাও। তানভীর মাথা নত করে, জি আচ্ছা। তানভীর সরকার জীবনে একটাই আফসোস, সে কখনো তার বাবাকে কাছে পায়নি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে যেন তার পৃথিবীটা বদলে যায়, সেই সাথে বদলে যায় তার বাবা। তাজউদ্দিন সরকার ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে ওঠে, যাকে বাইরে থেকে সবাই শক্ত, প্রভাবশালী আর অঢেল জানে, কিন্তু ভেতরে ভেতরে তিনি নিজেকে এক অদৃশ্য দূরত্বের দেওয়ালে লুকিয়ে রাখেন। তানভীর যখন তখন আপন বলতে শুধুমাত্র তার চাচা। চাচা তাকে নিজের কাছে রাখার চেষ্টা করেন, খোঁজ খবর নেন, আগলে রাখেন। কিন্তু রাজনীতি ব্যস্ততা তার কাছে থেকেও সময় কেড়ে নেয়। তবুও তানভীর কখনো অনুযোগ করেনি। তবুও জীবন যেন কিছু একটা সবসময় অপূর্ণ থেকে গেছে। কারণ যার মা নেই তার কাছে পৃথিবীর অনেক আলোই যেন একটু ম্লান হয়ে আসে। হঠাৎ তাজউদ্দিন সরকার আবার ডাক দেন, তানভীর। তানভীর থেমে যায়। জি আব্বু। তাজউদ্দিন সরকারের চোখ তখন তীক্ষ্ণ। কাল তোমাদের ভার্সিটিতে একটা খুন হয়েছে। ঢাকা ৮ আসনে এমপির প্রার্থী ছিলে। কিছু জানো এই বিষয়ে? তানভীর এক মুহূর্তে ভেবে শান্ত স্বরে বলে, তখন আমি আসরের নামাজ পড়ছিলাম আব্বু, তাই সঠিক বলতে পারি না। তাজউদ্দিন সরকার কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, ঠিক আছে যাও, আর ভিভি পদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে দাঁড়াও। তানভীর মাথা নিচু করে জবাব দেয়, জি আব্বু। তানভীর আবার হাঁটা শুরু করে। হঠাৎ তা আবার বাবার গলা শোনা যায়, আর শোনো। তানভীর ঘুরে তাকায়, জি। তাজউদ্দিন সরকার স্বাভাবিক গলা বলে, তোমার জন্য কাল মেয়ে দেখতে যাবো, রেডি থেকো। এক সেকেন্ডের জন্য তানভীরের চোখে হালকা বিস্ময় খেলে যায়, কিন্তু পরক্ষণে সেটা চাপা দিয়ে ফেলে, জি আব্বু। এরপর আর কিছু না বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় তানভীর সরকার। তবে যাওয়ার আগে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাজউদ্দিন সরকার। বাবা আর ছেলের মাঝে এমন অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটা হয়তো কেউ ইচ্ছা করলে সহজে ভাঙতে পারবে না। তাজউদ্দিন সরকার জানে এই দূরত্বটা তিনি তৈরি করছেন, কিন্তু এখন আর চাইলেও হয়তো সেই দেওয়াল ভেঙে ফেলা তার পক্ষে সম্ভব না। এ বাপের ভাই, আয় মাল খাই। তুষার সরকার খুব কড়া চোখে তাকায় তানভীর সরকারের দিকে। সেই দৃষ্টিতে রাগ নয়, বরং এক ধরনের অস্বস্তিকর বিস্ময়। বাবার সামনে যে ছেলেটা একেবারে ননিচোড়া গোপাল, বাবার চোখের আড়াল হতে সে যেন সাক্ষাৎ যমদূত, বিপজ্জনক আর অচেনা। তুষার তানভীরের কাঁধে হাত রেখে নিচু স্বরে বলে, কালকের খুনটা তুই করছিস? তানভীর সরকার মাথা নাড়ে নির্লিপ্ত ভঙ্গিতে, না। এটাই তার উত্তর। তুষার তার চোখ দিয়ে সত্যিটা টেনে বের করে, কিন্তু তানভীরের মুখে কোনো রেখাই বদলায় না। সে অবলীলার পরে, বেটা তুই রাজনীতি করিস, গোয়েন্দাগিরি না। পাতি নেতা এইসব জেরা আমার ভালো লাগে না। তুষার সরকার আর এক মুহূর্ত দেরি না করে তানভীরের সরকারের কাজ চেপে ধরে, ভাইজানের গিয়ে কইয়ে দিমু তুই তলে তলে তো তার কালো দুনিয়ার বেতাল বাসা। সে সামনে পা বাড়ালে তানভীর দ্রুত ঘাড় চেপে ধরে থামিয়ে দেয়, কণ্ঠস্বর হিমশীতল করে বলে, নির্বাচনে হারতে চাস? তুষার সরকার একটু থমকে যায়, ভুরু কুচকে জিজ্ঞাসা করবে, তুই জিতাবি কীভাবে? তানভীর ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি ফুটে ওঠে, ওটা তোর জানার দরকার নেই। এসব সিস্টেমে চলে। কিসের সিস্টেম? নেতা খেতা দিয়ে গায়েব করা সিস্টেম। তুষার কপাল কুঁচকে বলে, দেখ তানভীর, আমি কিন্তু সৎ নেতা, আইনো বাপের ভাই। তানভীর কথা কেটে দেয়, তার কণ্ঠে বিদ্রুপের তীক্ষ্ণ হাসি, এই সততা একদিন তোরে কবরে পাঠাবো। এক মুহূর্তের জন্য চারপাশের বাতাস ভারী হয়ে যায়। তুষার সরকার বিড়বিড় করে বলে, তবু আমি ২ নম্বরে করব না। তাজউদ্দিন সরকারের ভাই আমি, ২ নম্বরই আমার রক্তে নেই, কিন্তু আমার আছে। তানভীর সরকার হেসে হেসে বলে, আয় মাল খাই। মাল খেয়ে কী করবি? মাতাল হমু, তারপর দেওয়ালে হিসু করবো। মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে? যা হবে দেখা যাবে কাল সকালে। বাবার কাছে মসজিদ যাওয়ার জন্য অনুমতি নিয়ে তানভীর সোজা পা বাড়ায় রাতের নাইট ক্লাবের দিকে। সাথে তার চাচা তুষার, বয়সে ৪ বছর বড় হলো। তাদের সম্পর্কটা বন্ধুর মতো। লম্বায় ও চওড়ায় দুইজনে একই রকম হয়।
তানভীর সরকার তাকে চাচা কম নিজের বন্ধু মনে করে, তাই সম্মানটা ঠিক তার প্রতি আসে না। তুষার সরকার আজ অব্দি তানভীর সরকারের কাছে সম্মান পায়নি, বরং বন্ধুত্বের সাথে আর এক বন্ধু যা ঠিক তাই করে তানভীর সরকার তার চাচার সঙ্গে। তাদের সম্পর্কটা রক্তের থেকে অদ্ভুত বন্ধুত্ব, দ্বন্দ্ব আর এক অদৃশ্য টান। পঞ্চপাণ্ডবকে নিয়ে তারা ঢুকে পড়ে এক নাইট ক্লাবে। তুষার সরকার যে দিনের আলোয় সৎ, রাতের অন্ধকারে এসে সেই সততার ভার যেন কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে যে যেন সঙ্গদোষে লোহা ভাব সে, এই প্রবাদটা তার জন্য লেখা। রাত গড়িয়ে মদ, শব্দ আর উন্মোচনের ভেতর দিয়ে, রাতভর মদ আর শব্দের উন্মোচনায় ভোরের আলো ফোটার আগে তারা যখন সরকার বাড়িতে ঢুকে তখন বুকটা দুরু দুরু করে। তাজউদ্দিন সরকার চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। তার উপর যদি জানতে পারেন সারা রাতভর তারা মদ্যপান করেছেন তাহলে আর রক্ষে থাকবে না। তানভীর সরকারের সাথে সাথে তুষার সরকার ও পিঠের ছাল ছড়াবে। তাই তারা চোরের মতো সরকার বাড়িতে প্রবেশ করে। দাঁড়াও! একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে সরকার বাড়ির বাগান থেকে। দুজনে মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। এত সকালে কোথা থেকে এলে? আব্বু মসজিদ থেকে। সারা রাত মসজিদ ছিলে? জি আব্বু। তাজউদ্দিন এগিয়ে এসে তানভীরের খুব কাছে এসে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে শুকে, এটা কিসের গন্ধ? মদ খেয়েছেন? তানভীর সরকার সঙ্গে সঙ্গে মুখে আনে অবাক বিস্ময়কে ভঙ্গি। আস্তাগফিরুল্লাহ, আপনি শুধু শুধু সন্দেহ করেন আব্বু। আমি মদ খাওয়ার মতো লোক না। ভদ্রলোক সন্দেহ দূর হলো কি না বোঝা গেল না। তবে তানভীর বেঁচে যায়। সুন্দর মতো তারা ভিতরে যেতে থাকে। তানভীর, জি আব্বু। কাল 10টায় মেয়ে দেখতে যাব। আজ মেয়ে অসুস্থ, কোথাও যাবে না কাল। জি আচ্ছা আব্বু। একটু হতাশ হয়ে সরকার বাড়ির ভিতরে যেতে থাকে তানভীর সরকার। সবেমাত্র সে একজনের চোখের মায়ে পড়েছিল আর এখনই বিয়ে। মেয়েটাকে খুঁজে বের করা হলো না তার। তার জোড়া ভুরু, চোখের নিচে তিল, কতই না সুন্দর নিজে। চুপচাপ নিজের রুমের দিকে যেতে থাকে সে। এখন কি করবি ভাইয়ের ছেলে? মাল খেয়ে টাল হয়ে ঘুমাবো বাপের ভাই। তারপর বিকেলে মেলায় গিয়ে মেয়ে খুঁজবো। আহারে, কালো বোরখালি কি জাদুই না করলাম, কালা জাদু। সারা সকাল কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে বিকেল হওয়ার একটু আগে পঞ্চপাণ্ডব বেরিয়ে পড়ে তানভীর সরকারের সাথে। আশিনগর বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে মিনা মঞ্জিলের পূর্ব দিকে খালি মাঠটায় প্রতি বছর 26শে মার্চ শুরু হয়। 26শে মার্চ অবধি মেলা চেলা। 1996 এর আকর্ষণে আরেক স্থান মেলা, আর প্রধান আকর্ষণ হলো মেয়ে মানুষ। পঞ্চপাণ্ডব মেলা দেখতে যাওয়ার মূল আকর্ষণ ছিল মেয়ে মানুষ দেখতে যাওয়া। তাই তারা মেলায় না গিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ভিড় জমায়। শালা একটা মেয়ের কপালও জুটে না। ফাঁকা রাস্তায় মাঝে মাঝে বসে আফসোস করতে থাকে কাইল্লা চোরা। সবার প্রেম হয় কিন্তু তার কেন হয় না, এই হিসাব সে আজও মেলাতে পারে না। মেলাতে যখন সকলে জোড়ায় জোড়ায় ঘুরছিল, কাইল্লেচোরা বুকে তখন আগুন জ্বলছিল। তোরে দেইখা তো মাইয়ার ভয় পায়, প্রেমির করবি কি করে? কানার বাচ্চা, তোর আর এক চোখে তুইলা মার্বেল খেলমু। তানভীর সরকার খুব কড়া নজরে তাদের দিকে তাকায়। তারপর রাস্তার মাঝে একটা কাঁটা চামচ নিয়ে দাঁড়িয়ে পড়ে। এদের মেয়েগিরি আর গেল না। এত মার খেয়েও এদের শিক্ষা হলো না। তানভীর সরকার যখনই ঠিক করে তার হাতে থাকা কবজি দিয়ে প্রত্যেকের পিঠের ছাল তুলবে, ঠিক তখনই একটা মেয়ে লোকের কণ্ঠস্বর ভেসে আসে। আব্বে, হালায় হারুস না কেন? তানভীর সরকার ঘুরে তাকায়। খোলা জিপে এক তরুণী, চোখে কালো চশমা, পরনে সাদা কামিজ। তার কথা বলার ধরনটা খাস পুরান ঢাকার, কিন্তু চালচলন একদম নায়িকা সাবনের মতো। আবে বয়রা নাকি? গাড়ি কি তোর উপরে উঠামু? তানভীর সরকার স্থির চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটার চোখে ভয় নেই, আছে তেজ। অবিশ্বাস্য। তানভীর সরকার রাস্তা ছেড়ে দেয়। জিপটা ধীর গতিতে ভেতরে ঢুকে। তানভীর সরকার দাঁড়িয়ে বিড়বিড় করে, বেয়াদব জানি কোথাকার। মাইয়া হইয়া ভদ্র হইবে, সুশীল হইবে তা না, আস্ত একটা বেয়াদব। বেয়াদব জানি কোথাকার। মাইয়া হইব, সুশীল হইব, সুন্দর ভদ্র, আর এটা আস্ত একটা ধানি লঙ্কা। আয়েশার উপরে বেশ রাগ ঝাড়তে থাকে তানভীর সরকার। তার ধারণা অনুযায়ী মেয়ে মানুষ হলে তার কালো বোরখাওয়ালির মতো ভদ্র শান্ত, কিন্তু এ একদম উল্টো, অভদ্র উচ্ছৃঙ্খল। তানভীর সরকার খেপে যেতে দেখে মাস্টার নবাব এগিয়ে এসে, এখন রাগলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। সে আশিনগর সব থেকে বেশি ঠান্ডা এবং ভদ্র
সবাই লোক হিসাবে পরিচিত। রাগ বাইরে আসলো, মানুষ তার আসল রূপ ধারণা পেয়ে যাবে, যেটা তানভীর সরকার কখনো চাইবে না। বড় ভাই কি আইন না মেলাতে যাই? হই হইবার তো পারে আপনার কালো বোরখালি যার জোড়া উরু আছে ওখানে। নবাবের কথা শুনে নিজেকে শান্ত করে তানভীর সরকার এখানে আসার মূল উদ্দেশ্য হলো সেই অপরিচিতকে খোঁজা। মাঝে মাঝে কালো চশমা ওয়ালিকে এসে বাগড়া দিয়ে গেল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও হিরোর মুড অন করে মেলাতে যেতে থাকে তানভীর সরকার। সাথে এক পঞ্চপাণ্ডব। আর শ্রীনগরের মাঠটায় আজ অদ্ভুত আলো, বিদ্যুৎ না, হ্যাজাক লাইট। তবুও মনে হচ্ছে পুরো মাঠটা জ্বলছে। হলুদ আলোয় মানুষের পুরো মাঠ আজ আলোকিত। থেকে থেকে মাইকে ভাঙা গলার ডাক দিচ্ছে, এই যে ভাই, নাগরদোলা শেষ রাউন্ড। তার পাশ থেকে চুরির দোকান থেকে খুব জোরে জোরে রঙিন মেয়েদের ডাকা হচ্ছিল। রঙিন কাচের চুড়ি, লাল, সবুজ, নীল চুড়ি নেওয়ার মতো। পুরোটা যেন মনোমুগ্ধকর দৃশ্য। তানভীর সরকার আর পঞ্চপাণ্ডব এসে হাঁটতে শুরু করে। চারপাশ ভালোভাবে দেখতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা উড়ন্ত কাচের বোতল, কোকাকোলার বোতল এসে তানভীরের বুক বরাবর লাগে। থমকে যায় তানভীর। প্রচণ্ড বিরক্তি নিয়ে সামনে তাকাতে দেখে বেয়াদব মেয়েটি। আয়শা তানভীরের দেখা মাত্র আয়শা অন্যদিকে ঘুরে দ্রুত পায়ে চলে যায়। একদম ভিড়ের মাঝে হারিয়ে যায়, যেন তানভীর সরকার তার ছায়াও দেখতে না পায়। আব্বে গেছিলাম একটু লেগে দেখা আই নাকি পিছে। আয়শার কথা মতো পিছন ফিরে দেখে জান্নাতি এবং কাকুলি। মানুষের ভিড়ে হারিয়ে গেছে তানভীর সরকার। তার চুলও দেখা যাচ্ছে না। না রে পারিসা নায়িকা কিন্তু। কিন্তু কি, এই দিন আমার কার্জন হলের সামনে যেই খুনটা দেখেছিলাম, এটা ঠিক তার মতো না? ওই সুরমাওয়ালার কথা? ও ওইটা? না, সুরমাওয়ালা সলমন শাহর মতো দেখতে ছিল, এটা তো পাদের মতো দেখতে। আয়েশার কথায় তার বান্ধবীরা হো হো করে হেসে ওঠে। শেষে কিনা একটা ছেলেকে পাদের সাথে তুলনা করলো আয়েশা। তাদের কথার মাঝে জানাতে চেয়েছে বলে, এ আদুরি, বন্দুক আয় যা। মেলার আরেকটা কেন্দ্রবিন্দু হলো বন্দুক ছিল। বন্দুক দিয়ে বেলুন ফাটা। আয়শা আর বান্ধবীরা চলে যায়। আয়শা কাঁধে বন্দুক তুলে এক চোখ তাক করে আর এক চোখ দিয়ে নিশানা তাক করে বেলুন ফাটাতে থাকে। পরপর সব কটা বেলুন ফাটায়। ফাটানো শেষ করে বন্দুকের আঘাতে ফু দিয়ে বান্ধবীর দিকে তাকায়। বান্ধবী আর বেলুন সহওয়ালা উপস্থিত সকলে করতালি দেয় তার জন্য। দেখছিস নাকি, একটা বেলুনও বাকি নেই, সবগুলোর বংশ শেষ। ঠিক রে পারিসা, তোর তো কামালি আলাদা। বুঝতে হইব খানদানি বংশের মাই আমি, একটা কোনো ব্যাপার হইল না। বান্ধবী সহ যখন সকলে আয়সার তারিফ করতে থাকে, ঠিক তখনই রেশমি চুড়িওয়ালা হাঁকডাক শুরু করে দেয়, যেন এখন সব চুরি শেষ হয়ে যাবে। আয়শা এবং তার বান্ধবীরা চুড়ি দেখতে চলে যায়। বেশ কিছু চুড়ি দেখতে দেখতে লাল টুকটুকে রেশমি চুড়ি আয়শার খুব মনে ধরে। সেই চুড়িগুলো হাতে করে বান্ধবীর উদ্দেশ্যে বলে, কেমন লাগছে আমাকে? ঠিক তখনই ভেসে আসে একটা কণ্ঠস্বর, ভেসে আসে মারানি। রাগে পিছন ফিরে তাকায় আয়শা। পিছন ফিরে দেখে কিছুক্ষণ আগে যার ড্রেস নষ্ট করেছিল সেই যুবকটি তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের খুব কাছ থেকে হেঁটে যাচ্ছে, এবং যাওয়ার সময় তাকে মারানি বলে গেল। আগে রাগে বোম্বাই মরিচের মতো ফুলতে থাকে আয়শা। বান্ধবীদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, ও কি আমাকে গালি দিল? মনে হয়। আয়শা খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, তারপর খুব জোরে বলে, জানোয়ার। গাড়িটা একটু বেশি জোরে হয়, স্পষ্ট শুনতে পায় তানভীর সরকার। থমকে পিছন ফিরে তাকায়। পিছন ফিরতে দেখে সেই বেয়াদব মেয়েটি হাত ভাঁজ করে চোখে চশমা দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু স্পষ্ট নজরে তার দিকে। হনহন করে তানভীর সরকার এসে আয়শার মুখ বরাবর দাঁড়ায়। তারপর খুব জোরে চর বসিয়ে দেয় আয়শার গাল বরাবর। চরটি জোরে থাকে, আয়শা চোখে থাকা চশমাটা মাটিতে ছিটকে পড়ে যায়। কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রয়, যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সেও চর খেলো কারো হাতে। তানভীর সরকার হাতে থাকা মোটা গোল্ডেন ব্রেসলেটটা ঠিক করতে করতে আয়েশাকে উদ্দেশ্য করবে, মাইয়া মানুষের তেজ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত তেজ ভালো না। কথাগুলো বলে সামনে পা বাড়ায় তানভীর সরকার। সামনে একদম ফেলতে হাতে টান অনুভব করে। পেছন ফিরে তাকাতে ঝড়ের গতিতে তার গালে জ্বর এসে পড়ে। দু কদম পিছিয়ে যায় তানভীর সরকার। গালে হাত দিয়ে আয়শার দিকে তাকাতে আয়শা বলে ওঠে, হালার খাইয়ে বড় হয়েছে তো, তাই তেজ একটু বেশি। হালাল খাইয়ে বড় হয়েছি তো, তাই তেজ একটু বেশি।
পরের বার হাত কাইটে অন্য হাতে ধরাই দেবো। তানভীর সরকার এবং আয়শা একজন আরেকজনকে দেখে প্রচণ্ড রকম ফুলতে থাকে, যেন কয়েক মুহূর্তের ব্যবধানে এখানে দুটো লাশ পাওয়া যাবে। রাগের অন্তিম সীমানা যখন তারা চলে যায়, একজন আরেকজনের উপর অ্যাটাক করবে, ঠিক তখনই তাদের দুজনকে সামলে নেয় দুপক্ষের লোকেরা। আয়েশাকে তার বান্ধবীরা ধরে টানতে থেকে, অপর প্রান্তে তানভীর সরকারকে পঞ্চপাণ্ডব মিলে টানতে থেকে। রাগ কমান ভাই, সবাই জানে আপনি ভদ্রলোক, বড় জানি খবর আছে। তানভীর সরকার কিছু না বলে চুপচাপ যেতে থাকে। যেতে যেতে আয়েশাকে উদ্দেশ্য বলে, তোরে আমি দেখে নেব জানোয়ার। রাগে রাস্তা পুরো রাস্তা রাগে ফুলতে থেকে আয়েশা জীবনে প্রথম চড় গেল, তাও একটা অপরিচিত ছেলের হাতে। আর একটু সময় পেলে হয়তো তাকে খুনই করে ফেলতো। আয়েশাকে এত রেগে যেতে দেখে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্নাতি এবং কাকুলি, কিন্তু তার রাগ যেন কিছুতেই কমছে না, বরং সময় যত যাচ্ছে তার রাগের পারদ বাড়ছে। হাঁটতে হাঁটতে আয়েশার চোখে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে কয়েকটা বাইক রাখা, একদম তার খোলা জিপের নিচে। কোন ফকিন্নির পুত এহেনে হুন্ডা রাখছে রে? ওইটা তো ওই পাদের হুন্ডা রে। পাদের নামটা শুনতে আয়েশার মুখে এক শয়তানি হাসি ফুটে ওঠে। সে সুন্দর করে জিপের কাছে যায়, তারপর ব্যাগ থেকে হিজাব বের করে তাতে লেগে থাকা সেফটি পিন খুলে ফেলে। এইবার বুঝবি গরুচোর, কত ধানে কত চাল। আয়শা সেফটি পিন নিয়ে সোজা তানভীর সরকারের বাইকের কাছে চলে যায়, তারপর সামনের টায়ারে সুন্দর করে পাংচার করে দেয়। পরপর চারটা টায়ার পাংচার করে দিয়ে বলে, এয়া দৌড়ি আইতাছি। জান্নাতি খুব জোরে চেঁচিয়ে ওঠে। তার চেঁচিয়ে ওঠা দেখে আয়শা সতর্ক হয়ে যায় এবং তড়িঘড়ি করে ছুটে চলে যেতে থাকে। আয়শা ছুটে যেতে চলে থাকে, তানভীর সরকার দেখে। তাকে দেখা মাত্র তানভীর সরকারের মুখ একটাই কথা বেরায়, বেয়াদব। আয়শা ছুটে পালাতে থেকে বেয়াদব উপাধি দেয় তানভীর সরকার, কারণ তার কাছে মেয়েদের একটা আলাদা সংজ্ঞা রয়েছে। শান্ত, সংযত, নরম, যার চোখ শুধুমাত্র কথা বলে না, প্রয়োজন বেশি শব্দ করে না। তার ভাবনা মেয়ে মানুষ ছিল সাজানো এক ধরনের নীরব সৌন্দর্য, কিন্তু আয়শা সে ছিল সম্পূর্ণ উল্টো। ঝড়ের মতো অস্থির, আগুনের মতো তেজি, আর নিজের মতো করে বাঁচতে জানে এমন একজন মেয়ে মানুষ, যার নিয়ম মানার প্রয়োজন সে অনুভব করে না, কারো চোখের ভয়ও না। এই প্রথম তানভীর এমন কাউকে দেখলো যে তার উপস্থিতিতে তোয়াক্কা করলো না, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চলে গেল। আয়শা যতবার দেখে তার চোয়াল ততবার শক্ত হয়ে ওঠে, যেন এই মেয়েটা তার জাতশত্রু, যাকে দুদণ্ড সে সহ্য হয় না। বিশ্ববিদ্যালয়ের ভিতরে মেলার আলোয় যখন ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠতে থাকে, রঙিন বাতির ঝলকানি যেন আকাশের তারা নামিয়ে এনেছে মাটিতে। নাগরদোলার চাকা ঘুরতে থাকে একটা টান, সাথে ভেসে আসে শিশুদের উচ্ছ্বাস আর অচেনা হাসির ঢেউ। তাজা খাবারের গন্ধে ভারী হয়ে উঠতে থাকে বাতাস, আর সেই ভিড়ের মাঝে নিজের মতো করে পথ ধরে এগিয়ে নিজের বাইকের কাছে যেতে থাকে তানভীর সরকার। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের স্থিরতা, যেন চারপাশের কোলাহল তাকে স্পর্শ করতে পারছে না। বারবার মনে পড়ছে থাপ্পড়ের কথা, যেখানে পুরো কালো দুনিয়া চলে তার কথায়, সেখানে সে চড় খেলো। রাগে চোয়াল শক্ত করে হাঁটতে থাকে তানভীর সরকার। পার্কিংয়ের কাছে এসে তার পা যেন হঠাৎ করে থেমে দেয়। দূর থেকে তার বাইকের চোখে পড়ে, তবে সেটা তার আগের মতো উঁচু করে দাঁড়িয়ে নেই, যেন কাঁধ হয়ে আছে। দুটো জিনিস তানভীর সরকার একেবারে পছন্দ না: এক, তার আব্বাজানের অপমান; দুই, তার শখের হোন্ডাকে দ্বিতীয় কোনো ব্যক্তি স্পর্শ করা। এমনকি বাইকের কোনো কিছু পরিবর্তন করতে হলে তিনি নিজে দাঁড়িয়ে থেকে করিয়ে দেন। এতটাই শখের হোন্ডা এটা তানভীর সরকারের। কিন্তু আজ তার শখের জিনিসটা কিছুটা অবহেলিত অবস্থা থেকে মেজাজ মোটামুটি বিগড়ে যায়। একে তো সেই বেয়াদব মেয়েটি, তার উপর বাইক। তানভীর সরকার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তার বাইকের সামনে। বাইকের সামনে গিয়ে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে দুটো টায়ার বসে গেছে। মুহূর্তের মধ্যে তার চোয়াল শক্ত হয়ে যায়, নাকের পাশের শিরা ফুলে ওঠে। ধীরে ধীরে চশমাটা খুলে ফেলে সে। বড় ভাই, নবাবের ডাকে তার দিকে ফিরে দেখা তানভীর সরকার। নবাব জোর গলায় চেঁচিয়ে বলে, আমাকে সব কয়টা হোন্ডার পাংচার বড় ভাই। নবাবের কথা শুনে তানভীর সরকার নিচু হয়ে সব কয়টা হোন্ডার টায়ার দেখতে থাকে। এখানে সবগুলো হোন্ডার টায়ার একেবারে শেষ। এটা কি আদৌ সম্ভব? অবশ্যই এটা কারো ইচ্ছাকৃত কাজ, তা না হলে এভাবে কেউ হুট করে সবগুলো টায়ার হাওয়া ফুস হয়ে যায়। কে ছিল ওখানে? তানভীর সরকার কড়া প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যের মুখের দিকে তাকাতে থাকে। সকালে তো এই অবধি
একসঙ্গে ছিল, তাহলে কার কাজ এটি? উত্তর খুঁজতে গিয়ে নবাবের মনে পড়ে সেই বেয়াদব মেয়েটির কথা। সাথে সাথে চেঁচিয়ে ফিরে তাকিয়ে উম, ওঠে নবাব। ও ও ওই ছেলের কাজ, লাল ওড়নাওয়ালি বেয়াদবটা। কথাটা শেষ হওয়াকে তানভীরের চোখে এক ঝলক আগুন জ্বলে ওঠে। সে ধীরে ধীরে মাথা তুলে থাকে, কই বেয়াদবটা? নবাব কম্পিত হাতে রাস্তার দিকে ইশারা করে দেখিয়ে দেয়। মেয়েটি তার খোলা জিভ নিয়ে ছুটে পালাচ্ছে। স্টিয়ারিংয়ে বসে আছে সেই মেয়েটি, লাল ওড়না বাতাসে উড়ছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে নেচে বেড়াচ্ছে। তার ঠোঁটের কোণে সেই দুঃসাহসী চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হাসি, যেন সে জানে ঠিক কী করেছে আর কাকে করেছে। এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। তানভীরের চোখ স্থির হয়ে থাকে সেই দূর বর্ষবর্তী। এই বেয়াদবটারে যদি শিক্ষা দিতে না পারি, আমিও সরকার বাড়ি না। সকালবেলা সরকার বাড়ি, বৈশাখের সকালে রোদটা যেন একটু বেশি। হাওয়ার গরমের সাথে মিশে রয়েছে নতুন শুরুর মন মাতানো ঘ্রাণ। গাছের পাতা হালকা দুলে উঠতে, দূরে কোথাও কোকিলের ডাক, আর মাটির ভিতর থেকে উঠে আসা একরাশ শুষ্ক অথচ জীবন্ত আবেশ। তবে এসবের কিছুমাত্র বিন্দু পরিমাণ পরিবর্তন আনে না সরকার বাড়িতে। রোজকার ন্যায় সরকার বাড়িটা সকালটা শুরু হয় এক ধরনের নীরব শৃঙ্খলা দিয়ে। সেই নীরবতা শব্দহীন হলো ভেতর ভেতর ব্যস্ততায় ভরা। চাকর-বাকর যে যার মতো নীরব গতিতে কাজে মগ্ন থাকে। সব কিছু চলে নিয়ম মেনে, কোনো তাড়াহুড়ো নেই, তবুও থেমে নেই কিছু। বড় ড্রয়িং রুমে তাজউদ্দিন সরকার প্রতিদিনের মতো কয়েক লোক, হাতে কয়েক কাপ, সামনে খোলা পত্রিকায় ধ্যান লাগিয়ে আশিনগরের রাস্তা, বাজার, উন্নয়ন সব কিছু নিয়ে আলোচনায় মগ্ন। এককালে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এখনও তার আধিপত্য মোটামুটি রয়েছে, তবে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন আরও 21 বছর পূর্বে। রাজনীতির সাথে তার কোনো লেনাদেনা নেই, কিন্তু বংশগত জমিদার হওয়ার বাবা দাদার রেখে যাওয়া সমস্ত সম্পদ মানুষের জন্য দান করেন, যার ফলে প্রতিদিন সকালে ড্রয়িং রুমে চলে মানুষের আনাগোনা। এখানে শুধু সাধারণ মানুষে প্রাধান্য পায়। অপরদিকে বাড়ির ভেতরের কোণে তানভীর সরকার আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে, চোখে সুরমা, চুল সুন্দর করে সেট করা, কিন্তু ভেতরে কোথাও যেন অদৃশ্য এক অনিচ্ছা কাজ করতে থাকে। তার কালো বোরখালির খবর সে এখনো অবধি পেল না। সারা শহরে তার চোখের ছবি এঁকে তল্লাশি চালিয়ে সে খুঁজে পায়নি রমণীকে, কিন্তু আজ তাকে পুরোপুরি ভুলে গিয়ে মেয়ে দেখতে যেতে হবে। তানভীর সরকার আজ যাই করুক, জীবন, নিজের জীবন চলে গেলেও বাবার কথা অবাধ্য কখনো হয় না। এটা তার নীতি। বেটা মাইনষে দেখতে যাইছস, এমনে লকটান ফলের মতো মুখ লটকাইলে হইব? তুষারের সরকারের কথা শুনে মুখটা আরো গম্ভীর হয় তানভীর সরকার। হাতে ব্রেসলেট পরতে পরতে দাঁত পিষে উত্তর দেয়, তোর মন চাইলে তুই 24 পাটি বাইর কইরা বাপের ভাই, সম্মান দে ভাইয়ের ছেলে সম্পর্কে, আমি তো চাচা লাগি। সম্মান তাও আমার থেকে? মুড়ি খা বাপের ভাই। এক বুক ভরা নিঃশ্বাস ফেলে নিজের চুল ঠিক করতে থাকে তুষার। সে ভালো মতোই জানে তার ভাইয়ের ছেলে তাকে কখনোই সম্মান দেবে না। তানভীরের জন্য সে চাচা কম, বদ্ধ সবার আগে। তুষার আর তানভীর সরকার যখন রেডি হচ্ছিল, একজন সার্ভেন্ট এসে জানায় বড় কথা, অর্থাৎ তাজউদ্দিন সরকার তাদের নিচে ডেকেছে। ঠিক 10টা মেয়ে দেখতে যাওয়ার কথা। সময় অনুভূতি তো একদম পাকা। এখন বের হলে 10টার আগে পৌঁছে যাবেন, তাই তাদের নিচে ডেকে বলছেন তাড়াতাড়ি। তুষার এবং তানভীর সরকার একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মাথায় টুপি পরে ভদ্রলোকের মধ্যে বেরিয়ে পড়ে। তাদের দেখে কেউ অনুমান করতে পারবে না গতরাতে মদের সাগরে সাঁতার কেটেছে তারা। তাদের মধ্যে শুধু একটা কথাই, দিনের বেলা হাজি এবং রাতের বেলা পাজি। তারা দুজনে জাতে মাতাল তালে ঠিক। নম্রভদ্র ছেলের মতো সরকার আর তানভীর সরকার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেচে। ঠিক নিচে নেমে তার বাবার সামনে দাঁড়িয়ে সম্মান ভরে সালাম জানায়, আসসালামু আলাইকুম আব্বু। তাজউদ্দিন সরকার সালাম গ্রহণ করে সন্তত দৃষ্টিতে ছেলের দিকে তাকান। এমন ভদ্র সন্তান তো তিনি চেয়েছিলেন। কোনো কথা না বলে তিনি হাতের ইশারায় বাইরে যাওয়ার নির্দেশ করেন এবং নিজে এগিয়ে যেতে থাকেন। বাড়ির ভিতরে চার পরিবেশ তখনও নীরব, শুধু পদচারণ শব্দ ভেসে আসে। হঠাৎই পিছন থেকে তানভীর কণ্ঠস্বর শুনছে, আব্বু। তাজউদ্দিন সরকার কোনো উত্তর না দিয়ে তার দিকে ফিরে তাকান। তানভীর সরকার সাহযোগী বলেন, আব্বু, আমি কি আপনার সাথে একসাথে গাড়িতে? না, চাচার সাথে এসো। নত মস্তিষ্কে হালকা নাড়িয়ে সম্মতি জানায় তানভীর। সে ভালো মতোই জানে তার আব্বু তাকে কখনোই কাছে রাখবে না, তার সাথে বসবে না,
তার মাথায় হাত রাখবে না। এই একটা জায়গায় তার সারা জীবনে আফসোস। মা মারা যাওয়ার পর তাকে সর তানভীর সরকারের বাবা কেমন যেন পর হয়ে গেছে। তার থেকে দূরত্ব বজায় রেখে তাকে কখনোই কাছে বসতে দেয় না। 7 বছর বয়স থেকে তানভীর এসব দেখে বড় হয়েছে। তার বাবা তার নয়। তাকে ধরা ছোঁয়া, তার ঘ্রাণ, শরীরের ঘ্রাণ অনুভব করা কোনো কিছুই তানভীর সরকার নসিবে জোটেনি। কাঁধে হাত অনুভব করতে পেছন ফিরে তাকায় তানভীর। তুষার সরকার এসে তাকে জড়িয়ে ধরে, চাচা কিন্তু বাপের মতো হয় ভাইয়ের ছেলে, কিন্তু সম্মান তুই পাবি না বাপের ভাই। তুষার সরকার হালকা হেসে বলে, কিন্তু ভেতর ভেতরে নীরব এক যন্ত্রণা তাকে কুড়ে খেতে থাকে। তানভীর সরকারকে সে নিজে হাতে মানুষ করেছে ঠিকই, কিন্তু কখনো বাবার জায়গা কখনো নিতে পারেনি। হয়তো বয়সের ব্যবধান খুব বেশি নয় তাই, কিন্তু তাদের বন্ধুত্বটা খুবই প্রখর, যেখানে এক ফোঁটার খাদ নেই। তুষার সরকার বারবার নিজেকে ভাইকে বুঝিয়ে বোঝাতে পারেনি। রাজনীতিকে তার প্রাণপ্রিয় স্ত্রীকে কেড়ে নেওয়ার সাথে সাথে তাকে করে গেছে হৃদয়হীন এক মানব, যার মন বলতে কিছুই নেই। আর না আছে রয়েছে ছেলের প্রতি ভালোবাসা। হয়তো তানভীর সরকারের নসিবে বাবার ভালোবাসার ছিটেফোঁটা নেই। এই তানভীর সরকার নিজের অনুভূতিগুলো করে লুকিয়ে রাখেন, কারণ সে জানে বাবা নামক মানুষটি তার আপন নয়। পুরান ঢাকার সরু রাস্তা বা আঁকাবাঁকা রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তানভীর সরকারের গাড়ি। সামনে তাজউদ্দিন সরকারের গাড়ি, দুপাশে পুরনো ইটের দালান, কোথাও ঝুলে থাকা বারান্দা, কোথাও রংচটা দেওয়াল, তবু সব কিছুর ভেতরে এক অদ্ভুত জীবন্ত ছন্দ। রাস্তা জুড়ে মানুষের ভিড়, রিকশার টুংটাং শব্দ, মাঝে মাঝে ভেসে আসতে থাকা ভাজা পড়ার গন্ধ, সব মিলিয়ে যেন এক ব্যস্ত পুরনো শহর নিজস্ব গতি। গাড়ির কাচের ভেতর থেকে তানভীর স্থির চোখে সব কিছু দেখতে থাকে। পাশ থেকে তুষার সরকার বলে ওঠেন, মেয়ে দেখার জন্য এত উতলা ভাইয়ের ছেলে। তুষার সরকারের কথা শুনে কড়া নজরে তাকায় তানভীর সরকার তার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, পুরান ঢাকার রাস্তার মাঝে গলা কাটা অবস্থায় পইড়ে থাকতে কেমন লাগবো বাপের ভাই? আহ, চেতস কেন? মায়ে দেখতে গেলে কি বিয়ে হয় নাকি? তানভীর সরকার আবারও বাইরের দিকে হওয়ার লাগে, যেন চোখে তার কিছু একটা খুঁজে চলছে। ঠিক তখনই গাড়ি ধীরে ধীরে এসে থামে পুরান ঢাকার এক পুরনো দালানের সামনে। লোহার গেটটা আধখোলা, রং উঠে গেছে, তবু ভেতরে একটা গাম্ভীর্য লুকিয়েছে। গাড়ি থেকে নেমে চারপাশে একবার চোখ বুলে তানভীর। সংকীর্ণ গলি, উঁচু বারান্দা আর জানলার ফাঁক দিয়ে উঁকি মারা কৌতূহল চোখ। তানভীর বুঝতে পারে না তার বাবা সব থুয়ে এখানে কেন বিয়ে ঠিক করতে চাইছে। এদিক ওদিক তাকাতে দেখে ভিতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়েছে, যাকে দেখার সাথে সাথে তাজউদ্দিন সরকার পায়ে হাত দিয়ে সালাম করে। তানভীর সরকার ভুরু কুঁচকে তাকায়, কারণ পায়ে হাত দিয়ে সালাম করা তো তার বাবা পছন্দ করে না। তাহলে তিনি কেন করছেন? বয়স্ক মহিলাটি কিছু না বলে মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, চোখে তার অশ্রু জমা। তাজউদ্দিন সরকারকে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেন। তানভীর সরকার কিছু বুঝে উঠতে পারে না মহিলাটি তার বাবার পরিচিত, এটা সে শতভাগ নিশ্চিত, কিন্তু তাদের কথা সে কেন জানে না। তাজউদ্দিন সরকার এগিয়ে যান বাড়ির ভিতরে, তার পিছনে নীরবে পদক্ষেপে হাঁটতে থাকেন তুষার এবং তানভীর। পিছনে আরও কিছু লোক, যাদের হাতে মিষ্টি এবং আরও অনেক কিছু। গেট পেরিয়ে ভেতরে ঢুকতে শীতল এক ছায়া ঘিরে ধরে। পুরনো বাড়ির ভেতরে সেই চিরচেনা ঠান্ডা গন্ধ, যেখানে ইতিহাস আর বর্তমান পাশাপাশি বসবাস। কিন্তু তানভীর সরকার তখন মন এক জায়গাতে আটকে থাকে। তার বাবা এদের কিভাবে চেনে? আর এখানে তিনি সালাম করলেন কিন্তু তাকে ডাকলেন না, এটা কেমন কথা? হল রুমে ঢুকতে তাদের বসার ব্যবস্থা ভালো করায়। ভারী সোফা, মাঝখানে কাঠের টেবিল, চারপাশে এক ধরনের আনুষ্ঠানিক নীরবতা। তবে এই ঘরটি মোটামুটি ছোট। সচরাচর এসব অনুষ্ঠান বাড়ির উঠোনে করা হয়, কিন্তু আজ ভিতরে করাচ্ছে। তাজউদ্দিন সরকার স্থির ভঙ্গিতে বসেন। তানভীর তার পাশে, সংযত নীরব, চোখের অদৃশ্য পর্যবেক্ষণ। কিছু পরপর তুষার হাত দিয়ে ইশারা করে তার মুখের নকশা পরিবর্তন করে একটু হাসি টেনে আনার জন্য, কারণ মুখের যে নকশা তানভীর সরকার করে রেখেছে, যে কেউ বলে দিবে তাকে জোর করে আনা হয়েছে মেয়ে দেখার জন্য। তার উপর কেউ তাদের খোঁজ খবর নিচ্ছে না, সবাই খোঁজ নিচ্ছে তাজউদ্দিন সরকারের। আরও বিরক্তকর ব্যাপার, কিছুক্ষণ কুশল বিনিময় এভাবে চলতে থাকে, হালকা হাসি, ভদ্র কথাবার্তা, চায়ের কাপে কুমুর শব্দে ভরে ওঠে পরিবেশ। এরপর একসময় তাজউদ্দিন সরকার গলা পরিষ্কার করে বললেন, আয়েশা মাকে নিয়ে আসুন। কথাটা বলার সাথে সাথে ঘরের ভেতরে এক ধরনের অপেক্ষার চাপা স্রোত বয়ে আসে, যেন পরবর্তী মুহূর্তে এখানে বসার আসল কথা। কিছুক্ষণ পর
ধীরে ধীরে মেয়েটিকে নিয়ে আসা যায়। ঘরটা হঠাৎ একটু গম্ভীর হয়ে যায়। তানভীর তখন নিচের দিকে তাকিয়ে থাকে, নিজের ভেতরে অস্থিরতা বাড়াতে থাকে। তুষার সরকার হালকা ইশারায় তাকে তাকাতে বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে তানভীর সামনে তাকায়, দেখে মেয়েটা বসে আছে, কিন্তু বিশাল ঘোমটা আড়ালে পুরো মুখটা ঢাকা। চোখে ঠিকমতো দেখা যায় না, শুধু নীরব উপস্থিত। তানভীর ভুরু কুঁচকে দেয়। এভাবে কি মেয়ে দেখা সম্ভব? সে তো ঘোমটা ছাড়া কিছুই দেখছে না। তবু কিছু বলে না, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর বড়রা সিদ্ধান্ত নেয় দুজনকে আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া। বাবার চোখের ইশারা বুঝে তানভীর উঠোনে গিয়ে দাঁড়ায়। মেয়েটাও তার পিছনে। চারপাশে লুকানো কৌতূহল, প্রাইভেসি যেন শুধু নামমাত্র। তানভীর গলা পরিষ্কার, শুনুন। ঠিক তখনই মেয়েটা বলে শুনুন। দুজনে থেমে যায়। তারপর একজন আরেকজনের দিকে তাকাতে একসাথে বলে ওঠে, তুই তুই বজ্রপাতের ন্যায় আহ, জোড়া চিৎকার ভেসে ওঠে পুরো আঙিনা জুড়ে। যেখানে আশা তানভীর সরকার একজন আরেকজনকে দেখতে পারে, সেখানে তাদের বিষয়ে বিয়ের কথা হচ্ছে। সব থেকে মজার বিষয় হলো দুজনে একজন নেই এই বিষয়ে অবগত ছিল পাত্রপাত্রী কারা। তানভীর এবং আশা একজন আরেকজনকে দেখে ফুলতে থাকে, যেন লবণ ছাড়াই একজন আরেকজনকে চিবিয়ে খাবে। আশা কিছু বলতে যাবে, তার আগে অপর প্রান্ত থেকে আমিনা একটা ট্রেতে করে এক জগ ভর্তি টক মেশানো শরবত আর একটি চকচকে গ্লাস নিয়ে এসে উপস্থিত দেয়। নিয়ম অনুযায়ী আশাকে নিজের হাতে শরবত ঢেলে তানভীরকে দেয়। আমিনা এসে গ্লাস শরবত ঢেলে আশার হাতে ধরিয়ে বলে, লো পরিশা, নয়া দামানের শরবতে। আয়শা ভুরু কুঁচকে তাকায় তানভীর পানে। হুট করে শরবতের গ্লাসটি নিয়ে তানভীরের মুখ বরাবর ছুঁড়ে মারে। চোখ বন্ধ করে নেয় তানভীর। শরবত তো বহু দূরের বিষয়, তোরে আমি বিষ খামু শালা। হাত দিয়ে নিজের মুখে লেগে থাকা শরবতে এক মুছে নিচে নামিয়ে জগ ভর্তি শরবত আয়শার মাথায় ঢেলে দেয়। তার এহেন কর্মকাণ্ড দেখে ছুটে পালাতে থাকে আমিনা। কারণ বেশি বাড়াবাড়ি হওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের জানাতে হবে পুরো বিষয়টা। কিন্তু নিজের অজান্তে তড়িঘড়ি করে দৌড় দেওয়াতে খুব জোরে দেখে ধাক্কা খেতে খেতে খায় না আমিনা। শক্তপোক্ত বাহু তাকে সামনে নেয়। ভয় মিশ্রিত চোখে উপরের দিকে তাকাতে দেখে আর সামনের জন্য এমপি পদে দাঁড়ানো তুষার সরকার তাকে ধরে রেখেছে। খুব বেশি লোক হওয়ার ফলে পাত্রী দেখতে কে কে এসেছে এটা সঠিক জানা ছিল না আমিনা। তবে হুট করে সামনে দেখে ধারণা হয়ে যায়। তুষার সরকার এক দৃষ্টিতে আমিনার দিকে তাকিয়ে থাকে, যেন মনের মাঝে একটা লাইন বারবার রিপিট হচ্ছে তার, লা 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 লা। একজন আরেকজনের থেকে দৃষ্টি সরাতে পারে না। তবে ততক্ষণে অন্যদিকে অঘটন ঘটে যায়। তানভীর আর আয়েশা একজন আরেকজনের সাথে যুদ্ধে লেগেছে। তবে সেটা বল প্রয়োগ নয়, মুখ প্রয়োগ, তর্ক বিতর্ক। সেটা থেকে জন্য ঝগড়া। আয়শা নিজের শরীরে শরবত পরিষ্কার করতে করতে বলে, শালা ছোট লোক, আমাকে বাড়িতে আইসা আমারই শরবত মারস, শাকচুনি। আগে যদি জানতাম তোর সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে, তু ফেলাই দিয়েও আসতাম না। তোর মুখে ঝাঁটার বাড়ি শালা, তোরে কে বিয়ে করে? তুই নিজের মুখ আয়নায় দেখেছিস শাকচুন্নি? আমার মতো জোয়ান পুরুষ তোরে বিয়ে করবো? ওয়াক, তোর কপালে বুইড়া জুটবো আজ, তোর কপালে হিজড়া। শাকচুন্নি হে হে। আশা তানভীর একজন আরেকজনের পর হাত চালানোর জন্য সবাই প্রস্তুতি নিতে ঠিক তখনই আমিনা আর তুষার এসে একজন আরেকজনকে শক্ত করে ধরে থাকে, পিছন থেকে ধরে রাখে। তবুও হাত পা ঠিকই ছোড়াছুড়ি করে। আয়েশার পায়ে লাথি তানভীরের পায়ে গিয়ে পড়ে, কিন্তু আফসোস, সে রিপিট লাথি মারতে পারে না, কারণ তুষার সরকার ততক্ষণে তাকে অনেকটা দূরে নিয়ে গেছে। বাপের ভাই ছাড় কইতেছি, আজকে ওরে জিন্দা পুতুম। তানভীরের কথা শুনে আয়শা তেতে গিয়ে বলে, হাত কেটে অন্য হাতে ধরাবো শালা, আমারে থ্রেট দোষ। পুরো বাড়িতে এতটাই অশান্তি ছড়িয়ে পড়ে যে ভিতরে উপস্থিত বড়রা এসে দাঁড়ায়। তানভীর সরকার নিজের আব্বুকে দেখে একদম নাদান ছেলের মতো দাঁড়িয়ে থেকে, যেন দুনিয়াতে তার মতো অসহায় কেউ নেই। আয়সাও কম কিসে, নিজের আব্বাজানকে দেখে সেও হাত ঘুমটা টেনে দাঁড়িয়ে পড়ে, যেন দুনিয়ার সব থেকে লক্ষ্মী মেয়ে সেই। খুব ভারী কণ্ঠে তাজউদ্দিন সরকার জিজ্ঞেস করে, কী হচ্ছে এখানে? তানভীর সরকার একবার তুষারের দিকে তাকায়, কারণ তার ধারণা ছিল সে যখন কিছু বলতে যাবে তার দিক থেকে এক ঝলক তাকাবে। ঠিক তখনই তুষার সরকার তার মুখের কথা কেড়ে নিয়ে কিছু একটা বানিয়ে বলে দিবে। এটা সে এতকাল ধরে করে এসেছে, তানভীর সরকারকে প্রতিবার বাঁচিয়ে এসেছে,
কিন্তু মজার ব্যাপার হলো তুষার সরকার আজ যেন মুখে কুলু বেড়েছে। তার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না, বরং চুপচাপ জড়বস্তু নিয়ে সে দাঁড়িয়েছে। তানভীর সরকার বুঝে উঠতে পারে না তুষার সরকার আজ বেইমানি কেন করলো। তানভীর সরকার যখন মানে তুষারকে গালি মন্দ করতে ব্যস্ত, ঠিক তখনই তার কানে ভেসে আসে মেয়েলি কান্নার আওয়াজ। তড়িৎ গতিতে পিছনে ফিরতে দেখে ঘুম আয়ের আড়ালে আয়শা কি সুন্দর অ্যাক্টিং টানা করছে। ফ্যাঁস করে নেকা মেয়ে মতো অশ্রুসিক্ত নয়নে তার বাবার জানের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর কাঁদো বলে, আব্বাজান, সে আমার উপর শরবত ছুঁড়ে মেরেছে আব্বাজান। কথাটা বলে মরা কান্না আরম্ভ করে দেয় আয়শা। উপরে দাঁড়ানো তাজউদ্দিন